প্রহর বারবার কল করছে সৌহার্দ্যকে। সৌহার্দ্য নিজের ঘরে ঢুকে প্রহরকে একটা মেসেজ পাঠিয়ে জানিয়ে দিল যে সে তাকে পরে কল করবে। ফোনটা বেডে ছুঁড়ে ফেলে সৌহার্দ্য নিজে শান্ত হয়ে বসলো। ব্যাগটা খুলতে গিয়ে অনুভব করলো ওর হাত দুটো কাঁপছে। চোখটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর ব্যাগটা থেকে একে একে সকল কাগজপত্র বের করতে লাগলো। মোট 5টা ফাইল, একটা ডায়েরি আর একটা পেন ড্রাইভ পেল সৌহার্দ্য। জিনিসগুলোর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগুলোতে কি এমন আছে? ফাইলগুলো চেক করে সৌহার্দ্য বুঝতে পারল এগুলো তরির মা মালিহার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির কাগজপত্র। এর মধ্যে একটা ফাইল ওই ডুপ্লেক্স বাড়ির, 3টা ফাইল 3টা ফ্যাক্টরির মালিকানার। কিন্তু পঞ্চম ফাইলটা দেখে সৌহার্দ্য বেশ চমকালো, কেননা সেটা তরির মায়ের উইল ছিল। সেই উইল অনুযায়ী ওনার মৃত্যুর পর তিনি নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিকানা তরির নামেই করে দিয়ে গেছেন। তার মানে বর্তমানে এত কিছুর মালিকানা একমাত্র তরির। অবাকতার রেশ কাটিয়ে সৌহার্দ্য ডায়েরিটা হাতে নিল। এটা তরির মায়ের ব্যক্তিগত ডায়েরি। এটাতে কি মালিহা সবকিছু লিখে রেখে গেছেন? সৌহার্দ্য ইতস্থ করে ডায়েরিটা খুলল। প্রথম পৃষ্ঠায় তরি আর মালিহার একটা ছবি, তার নিচে লেখা, আমার জাদ, আমার জীবনের একমাত্র আলোর উৎস। সৌহার্দ্য মলিন হেসে ডায়েরির পাতাটা উল্টালো। ডায়েরির অংশ 1। লোকে বলে কোনো কিছু আনন্দের সাথে শুরু হলে সেটা নাকি আনন্দের সাথেই শেষ হয়। তাই আজকের এই খুশির দিনে আমি এই ডায়েরি লেখা শুরু করলাম। এই খুশির কারণে হয়তো এই ডায়েরির শেষটাও খুশির সাথেই হবে। আরে হ্যাঁ, আমি তো আমার এত আনন্দের কারণটাই বলতে ভুলে গেছি। আমার অন্ধকার জীবনে আজ একটা সুন্দর চাঁদ উঠেছে। অরুণীর পর আমার ঘর আলো করে একটা কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ। ওকে আমি যখন কোলে নিয়েছিলাম তখন ওর মুখটা এত আদুরে লেগেছিল, মনে হচ্ছিল চাঁদ তার সব আলো ওর মুখে ঢেলে দিয়েছে। সৌহার্দ্য তো ওর নাম দিয়েই দিয়েছে চাঁদ, কিন্তু ওর বাবাকে কোথাও দেখলাম না। সুজাতা ভাবি বলেছে উনি নাকি মেয়েকে দেখে গেছেন, কিন্তু আমি জানি উনি আসেননি। ছেলে হয়নি শুনে হয়তো তিনি নিজের মেয়ের মুখটাও দেখতে আসেননি। মানুষ এতটাও পাষাণ কিভাবে হয়? আজকে আমার মেয়ের নাম রেখেছি অরিত্রী। মেয়ে দুজনের নামই ওদের বাবার নামের সাথে মিলিয়ে রাখলাম, কিন্তু পুরো বাড়ির সবাই ওকে চাঁদ বলেই ডাকছে শুধু। সবাইকে এত খুশি দেখে আমার এত ভালো লাগছে, কিন্তু ওর বাবার এখনো কোনো দেখাই পেলাম না। তিনি বোধ হয় আমার আর আমার মেয়ের মুখ দেখতে চান না। মেয়েটা সবার এত এত আদর পেলেও বাবার ভালোবাসা পেল না। আল্লাহর কাছে আমার একটাই দোয়া, আমার মেয়েটা বাবার থেকে অনেক অনেক ভালোবাসা পাক, যেন ওর মায়ের আদরের প্রয়োজনই না পড়ে। আমি বুঝতে পারছি না অরুণী দিন দিন আমার প্রতি এতটা উদাসীন হয়ে পড়ছে কেন। আমার সাথে কথা বলতে চায় না, থাকতে চায় না, সবসময় খারাপ আচরণ করে। চাঁদকে আগে কোলে নিত, কিন্তু এখন ফিরেও তাকায় না। তবে ওর বাবার সাথে খুব ভাব এখনো। ওদের দুজনকে এখনো বুঝে উঠতে পারছি না। এ পর্যন্ত পড়ে সৌহার্দ্য পরের পৃষ্ঠায় গিয়ে দেখল বেশ কয়েকটা পেজ ফাঁকা। মালিহা খুব সম্ভবত এ পর্যন্ত লিখে ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছিলেন। ডায়েরির একদম মাঝামাঝি গিয়ে সৌহার্দ্য দেখতে পেল সেখান থেকে আবারও লেখা শুরু হয়েছে। তারিখ দেখে বুঝতে পারল প্রায় 5-6 বছর পর তিনি পুনরায় এই ডায়েরি লিখেছিলেন। তবে লেখার কালিগুলো কেমন যেন ছড়িয়ে গেছে। ছড়ানো লেখাগুলো ঘোলাটে হয়ে কেমন যেন নীলচে বর্ণ ধারণ করেছে। সৌহার্দ্য বুঝতে পারল যে এগুলো কারোর চোখের পানি পড়ার কারণে হয়েছে। হয়তো মালিহা নিজেই কেঁদে কেঁদে লিখেছিল বলেই এমনটা হয়েছে। কিন্তু লেখাগুলো পড়া যায়, তাই সৌহার্দ্য পড়া শুরু করলো। মানুষ যখন নিতান্তই মন্দ ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে তখন তার জীবনের সকল দরজা একসাথে বন্ধ হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার ভাগ্য এতটাও খারাপ হবে। নিজের ভেতরের কষ্টগুলো চেপে রাখতে পারছি না আমি, তাই আবারও এই ডায়েরির কাছেই কথা লিখে রাখতে ইচ্ছে করছে।
অরুণীর বাবা এত বছরেও আমার চাঁদকে একবারের জন্যেও ছুঁয়ে দেখল না। আমি বুঝে উঠতে পারতাম না একজন বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু এখন বুঝতে পারছি তিনি কেন এমন করেন। তারা এক বন্ধু। বেশ কয়েকদিন যাবৎ আমাকে বলছিল যে ডক্টর আরমানের নাকি অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। আমি বিশ্বাস করিনি বিষয়টা, তাই আমি ওনাকে টানা 3 দিন ফলো করেছি, ওনার পিছু নিয়েছি, ওনার পেছনে আমার লোক লাগিয়েছি শুধু সত্যিটা জানার জন্য। কিন্তু এতে আমি নিজের চোখে যা দেখেছি সেটা দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেলেও শান্তি পেতাম আমি। কিন্তু উনি একাধিক নারীতে আসক্ত, এটা জানার পর থেকে ওনাকে দেখলে ঘৃণায় মনটা বিষিয়ে উঠতো আমার। দিনকে দিন মানসিক ও শারীরিক দুর্বলতা ঘিরে ধরেছে আমায়। সুজাতা ভাবি বিষয়টা খেয়াল করছেন, তাই উনি বারবার বলছিলেন ডাক্তার দেখাতে। কিন্তু আমি ওনাকে কি করে বলবো আমার যে বাঁচার ইচ্ছেটাই মরে গেছে। কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার চাঁদের কি হবে? অরুণী তো ওর বাবার পুরো আদরটাই পাচ্ছে, আর অরিত্রী সেটা থেকে একেবারেই বঞ্চিত। তাই আমাকে যে বাঁচতেই হবে, আমার মেয়ের জন্য বাঁচতে হবে। ভাবির কথা অনুযায়ী আজ অরিত্রীকে স্কুলে দিয়ে হসপিটালে গিয়েছিলাম, সাথে ভাবিও গিয়েছিল। ডক্টর কয়েকটা টেস্ট করানোর পরে জানালেন আমি আবারও মা হতে চলেছি। এটা কি আমার জন্য আনন্দের নাকি বেদনার ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। সুজাতা ভাবি তো অনেক খুশি। আমরা বাড়ি ফিরলাম দুপুরের পর। সুজাতা ভাবি খুশি মনে সবাইকে জানাতে গিয়ে দেখলেন রাইহান ভাই থমথমে মুখে ড্রয়িং রুমে বসে আছেন। ওনার মা আর অরুণীর বাবাও সেখানে উপস্থিত। আমরা সেখানে উপস্থিত হতেই রাইহান ভাই যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেও পারিনি ওনার নেক্রোফিলিয়া আছে। এত জঘন্য একটা মানুষের সাথে এতগুলো বছর সংসার করলাম, ভালোবাসলাম কিভাবে? এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? বাড়ির কাউকে এখনো আমার প্রেগন্যান্সির খবর দিতে পারিনি, দেওয়ার মতো পরিবেশও নেই। আরমানকে তো আমার শাশুড়ি মা নিজের ছেলে মানতেই অস্বীকৃতি জানিয়েছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন। অরুণীও ওর বাবার সাথে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছি ওকে আটকাতে, কিন্তু মেয়েটা চলেই গেল। ওকেও কি ওর বাবা নিজের মতো অমানুষ বানিয়ে ফেলবেন? আমার শুধু একটাই প্রার্থনা, অরুণীর মধ্যে একটু হলেও যেন মনুষ্যত্ব অবশিষ্ট থাকে। তাছাড়া কাল ওদের সাথে দেখা করতে যাব। শেষবারের জন্য ওনাকে বলবো অন্তত আমার অনাগত সন্তানের জন্য হলেও যেন নিজেকে শুধরে নেন। জানি না উনি আমার কথা মানবেন কিনা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই পারি। উনি যদি না মানেন তাহলে আমার 3 সন্তানকে আমি নিজেই মানুষ করব। আল্লাহ আমার সহায় থাকলে আমি ব্যর্থ হব না ইনশাআল্লাহ। ডায়েরিটা এখানেই শেষ। পেছনের পেজগুলো ফাঁকা। তারিখটা দেখে সৌহার্দ্য বুঝল এটা মালিহা নিজের মৃত্যুর আগের দিন লিখেছিল। তার মানে সেদিন দেখা করতে গিয়ে তিনি আর জীবিত ফিরে আসতে পারেননি। সৌহার্দ্য ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। সব শেষে পেন ড্রাইভটা নিয়ে সৌহার্দ্য নিজের ল্যাপটপে ইনসার্ট করলো। ইউএসবি স্টোরেজ গিয়ে দেখলো একটা শুধু ফোল্ডার আছে, কিন্তু সেটাতে অ্যাক্সেস করা যাচ্ছে না পাসওয়ার্ড ছাড়া। সৌহার্দ্য কি করবে কিছুই বুঝে উঠতে পারলো না। অরুণী হয়তো ফোল্ডারটা ডিলিট করতে চেয়েও পারেনি, কারণ ডিলিট করতে হলেও পাসওয়ার্ডের প্রয়োজন। কিন্তু পাসওয়ার্ডটা কি বা হতে পারে? প্রহর দেশে ফিরেছে 2 দিনের মাথায়। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট সৌহার্দ্যের সাথে দেখা করতে চলে গেল সে। সৌহার্দ্য নিজের চেম্বারে অন্যমনস্ক হয়ে বসে আছে। মাথায় এত এত জটলা ঘোরাঘুরি করছে যে সে বুঝে উঠতে পারছে না কিভাবে এর সমাধান করবে। এতদিনে মনের মধ্যে জমে থাকা সব প্রশ্নের উত্তর সে পেয়েই গেছে, কিন্তু সেই পেন ড্রাইভে কি আছে? পাসওয়ার্ডই বা কি হতে পারে? সৌহার্দ্য চিন্তা করেও কিছুই বের করতে পারল না। কেন করছিস সেই সব? কি চলছে তোর মাথায়?
আমাকে বলবি? হঠাৎই প্রহরের গলা শুনে ভুরু কুঁচকে তাকালো সৌহার্দ্য, কিন্তু তেমন কোনো ভাবাবেগ না দেখিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, অনেক কিছু, কিন্তু কিভাবে কি করব সেটাই আমি বুঝতে পারছি না। প্রহর উদ্বিগ্ন গলায় বলল, কিন্তু কি করতে চাইছিস তুই, সেটা তো বল। সৌহার্দ্য সোজা হয়ে বসলো, নিজের পকেট থেকে পেন ড্রাইভটা বের করে প্রহরকে দিয়ে বলল, এটাতে একটা ফাইল আছে, কিন্তু এটার পাসওয়ার্ড আমার জানা নেই। আমি জানতে চাই এতে থাকা ফাইলটাই কি এমন আছে। তুই এটাকে ওপেন করে দেখার ব্যবস্থা কর অ্যান্ড ট্রাই টু কপি ইট কনফিডেন্সিয়াল। বিশ্বস্ত কাউকে দিয়ে কাজটা করাস। প্রহর পেন ড্রাইভটার দিকে তাকিয়ে সৌহার্দ্যকে আশ্বস্ত করল, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, কিন্তু একটু সময় তো লাগবে হয়তো। সৌহার্দ্য চিন্তিত ভঙ্গিতে বলল, সমস্যা নেই, কিন্তু ডক্টর আরমানের ইলেকশনের আগেই এটার একটা ব্যবস্থা করতে হবে। মোহনা আর অর্ণব বেশ খুশি মনে মিস্টার আফনাদের দিকে তাকিয়ে আছে। মিস্টার আফনাদ বড্ড চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন। অর্ণব ওনাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে বলল, আঙ্কেল, ট্রাই টু বি নর্মাল। এত চিন্তার কি আছে, ভিসা রেডি হয়ে যাবে। তোর ডেলিভারির তো আরো 2 মাস বাকি আছে, এর মধ্যে সব ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তোর ডেলিভারির আগেই আমরা অস্ট্রেলিয়ায় চলে যাব। মিস্টার আফনাদ হতাশ কণ্ঠে বললেন, চিন্তা হচ্ছে অর্ণব, তুমি বুঝবে না, আমি এখানে আর একটা মুহূর্তও থাকতে চাচ্ছি না। তরির অবস্থা দেখে ভয় হয় আমার। তাড়াতাড়ি এই দেশ ছেড়ে তরিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই আমি। অরুণী আর ওর বাবার উপরে কোনো ভরসা নেই আমার। আমি তো স্বচক্ষে দেখেছি ডক্টর আরমান কিভাবে নিজের মেয়েকে। ওই রাতের কথা ভাবলে গায়ের লোমটা দাঁড়িয়ে যায় আমার। মোহনা ক্রোধান্বিত কণ্ঠে বলল, শুধু ওর না, আমিও তরিকে সৌহার্দ্যের নাগাল থেকেও দূরে রাখতে চাই। ওর জন্য আমার মেয়েটার জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। তরির প্রত্যেকটা চোখের পানির জন্য সৌহার্দ্য দায়ী। আমি আর কখনো আমার মেয়ের ওপরে সৌহার্দ্যের ছায়া পড়তে দেব না। অর্ণব ম্লান হেসে বলল, পাগলামি করো না ফুপি, তরি আর সৌহার্দ্যকে কিভাবে আলাদা করব আমরা? তবে তরির সেফটির জন্য আপাতত আমাদের দেশ ছাড়তেই হবে। তোমরা চিন্তা করো না, যদি ভিসা প্রসেসিংয়ে লেটও হয় তবে আমরা প্রাইভেট ফ্লাইট বুক করে ফেলব। ডেলিভারির অন্তত 1 মাস আগেও আমরা অস্ট্রেলিয়ায় চলে যাব ইনশাআল্লাহ। অর্ণবের কথায় মিস্টার আফনাদ আর মোহনা দুজনেই অনেকটা আশ্বস্ত হলেন। তাহলে তাদের চাওয়া এখন একটাই, সবকিছু যেন ভালোই ভালোই ঠিক হয়ে যায়। এইদিকে তরি জানালার কিনারায় বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখের কোণ বেয়ে গড়ানো মোটা অশ্রুর রেখা শুকিয়ে গেছে এতক্ষণে। আর মাসখানেক পরেই সে এখান থেকে চলে যাবে। সৌহার্দ্য কি ওকে আটকাবে না? হয়তো সৌহার্দ্য ওকে ছাড়া থাকতে শিখে গেছে, নয়তো এতটা দিনে একটা বারও যোগাযোগ করার চেষ্টা করেনি কেন? মানুষ কিভাবে এত দ্রুত মানুষকে ভুলে যায়? কই, তরি তো পারেনি কোনোদিনও তা করতে। নাক টেনে ফোনটা হাতে নিয়ে মধুকে একটা কল দিল তরি। এই মেয়েটা রোজ ওর সাথে কথা বলবেই, আজ না হয় তরি নিজে থেকেই ওকে কল দিক। একবার রিং হতেই মধু ফোনটা রিসিভ করলো। কেমন আছিস ইয়ার, তোকে এত এত মিস করছিলাম। তরি চোখের কোণের জলটা মুছে মলিন হেসে বলল, আমিও। তুই এখন বাসায় নাকি ভার্সিটিতে? মধু মুখ বাঁকিয়ে বলল, বাসায়। ক্লাস করতে ইচ্ছে করে না, তবুও মাঝে মাঝে যাই। সৌহার্দ্য কেমন আছে রে? মধু বিরক্ত হয়ে বলল, কথা বলি না আমি ওনার সাথে। শুধু মা ছাড়া এই বাড়ির কেউই ওনার সাথে কথা বলে না। আর ওনার এতে কিছুই যায় আসে বলে মনেও হয় না। নিজের লাইফ নিয়ে ভালোই আছেন উনি। তরি হতাশার নিঃশ্বাস ফেল। মধুর অনবরত বকবক শুনে হা হু উত্তর দিতে লাগলো শুধু। ফোল্ডারটা ওপেন করার সর্বাত্মক চেষ্টা করেছি রে আমি, কিন্তু কেউই পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারছে না। তবে এতটুকু জানতে পেরেছি, ওখানে একটা MP4 মানে ভিডিও ফাইল আছে।
প্রহরের কথা শুনে সৌহার্দ্য বলল, কিন্তু আমার ওই ফাইলটা ওপেন চাই, অ্যাট এনি কস্ট। প্রহর হতাশ গলায় বলল, আচ্ছা, আই এম ট্রাইং, কিন্তু তুই আমায় এটা বল যে তুই এটা পেয়েছিস কোথায়। সৌহার্দ্য ওকে সবটা খুলে বলল অরুণীর ব্যাপারে। প্রহর সবটা শুনে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, এগুলো তুই এতদিনে আমাকে বলিসনি কেন? ওই ডায়েরিটা আমাকে দে, ওখানে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু থাকবে। সৌহার্দ্য আলমারির থেকে ডায়েরিটা বের করে প্রহরের হাতে দিল। প্রহর ডায়েরিটা ঘেটে কিছু না পেলেও ডায়েরির প্রথম পৃষ্ঠায় লাগানো ছবিটার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তারপর বুঝতে পারলো ছবিটার চারপাশে গ্লু লাগিয়ে ওটা ডায়েরির পৃষ্ঠা এর সাথে এঁটে দেওয়া হয়েছে, মাঝামাঝি কোনো গ্লু লাগানো হয়নি। প্রহর অতি সাবধানে ছবিটা পৃষ্ঠা থেকে ছাড়িয়ে ফেলল। সাথে সাথেই ছবির উল্টো দিকে ঠিক মাঝামাঝি একটা 16 ডিজিটের নাম্বার দেখতে পেল। প্রহর আর সৌহার্দ্য দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল নাম্বারটার দিকে। তার মানে এটাই তাহলে পাসওয়ার্ড? আজাদ চাচা এত চতুর ছিলেন তাহলে? সৌহার্দ্য ডক্টর আরমান আহমেদের মুখোমুখি বসে আছে। আজ বাধ্য হয়ে এই ঘৃণিত মানুষটার মুখোমুখি হতে হচ্ছে। অসহ্যকর একটা অনুভূতি। মাথা নিচু করে হাতে হাত ঘষছে আর আশেপাশে তাকিয়ে হাঁসফাঁস করছে সৌহার্দ্য। কেন যেন লোকটার মুখের দিকে তাকাতেই মন চাইছে না ওর। সৌহার্দ্যকে এইভাবে থমথমে মুখ করে বসে থাকতে দেখে কুটিল হাসলেন ডক্টর আরমান। আধপাকা গোপের প্রান্ত ভাগে আঙ্গুল বোলাতে বোলাতে বলেন, অনেকদিন যাবৎ তোমার সাথে দেখা করা বা কথা বলার ইচ্ছে মনে পুষে রেখেছি, কিন্তু তুমি তো মনে হয় বেশ ব্যস্ত মানুষ, বেশ বড় মাপের ডাক্তার হয়ে গেছো বলে কথা। আমি তো ভেবেই নিয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য একদিন অ্যাপয়েন্টমেন্ট নিব। সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকালো সামনে বসা মানুষটার দিকে। লোকটা কি অদ্ভুত, এভাবে মুখোমুখি বসে খোঁচা দিয়ে কথা বলে কেউ? সৌহার্দ্য বিব্রত বোধ করলেও সেটা প্রকাশ করলো না। কপট হেসে বলল, আপনার মতো গণ্যমান্য ব্যক্তি তো আর হয়ে উঠতে পারিনি, কিন্তু আপনি নিজেও একজন ডক্টর। আই হোপ আপনি বুঝবেন ডক্টরদের লাইফ স্টাইল ঠিক কেমন থাকে। হয়তো আপনার প্রফেশন লাইফে ডক্টর হিসাবে আপনি অফুরন্ত সময় উপভোগ করতে পেরেছিলেন, কিন্তু আমি আমার প্রফেশনে একটু মাত্রাতিরিক্ত ডেডিকেটেড। ডক্টর আরমান চোয়ালটা শক্ত করে তাকালেন। সৌহার্দ্য ওনার কথার বিপরীতে এমনভাবে অপমান করবে সেটা উনি কল্পনাও করেননি। তাই সরাসরি প্রশ্ন করলেন, তোমার মনে হয় আমি ডক্টর হিসাবে অফুরন্ত সময় উপভোগ করেছি আর উপভোগ করেই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছি? পরিশ্রম ছাড়া এমনটা কখনো সম্ভব? সৌহার্দ্য মিটমিটিয়ে হাসলো খানিকটা। সেটা আড়াল করার জন্য আঙ্গুল দিয়ে নাকটা ঘষে পকেট থেকে ফোনটা বের করলো। অর্ধেক মনোযোগ ফোনে রেখে বলল, সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। যাই হোক, এসব নিয়ে কথা বলতে আসিনি আমি। ডক্টর আরমান সোজা হয়ে বসলেন। অরুণী এসে দুজনের সামনে কফি রেখে গেল, কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল ওদের কথা শোনার জন্য। ডক্টর আরমান কফিতে চুমুক দিতেই বললেন, তুমি কি সত্যি সত্যি অরিত্রীকে ডিভোর্স দিচ্ছ? অরুণী আমায় বলল তুমি নাকি। আপাতত কিছুই সম্ভব না, তবে তরির আর আমার মাঝের দূরত্ব কখনো আর মিটবে না। আপনি আমাকে এটা বলুন যে আপনি আসলে কি চান? ওরা দুজনই তো আপনার মেয়ে। অরিত্রীকে তো আপনি নিজের মেয়ে না বলে অস্বীকৃতি জানাতে পারবেন না। ডক্টর আরমান তাচ্ছিলের হাসি দিয়ে বলেন, হাই মেয়ে, ওকে আমি নিজের মেয়ে মানলে তো আর সেও আমাকে বাবা বলে মানে না? ও তো আপনাদের শাহরিয়ারের মেয়ে। ওকে মানবেন কেন আপনি? ও তো আপনার কোনো কাজেই আসেনি। ওকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারেননি, বরং আপনার বিরোধী ছিল সব সময়। অরুণীকে আপনি নিজের মতো ব্যবহার করেছেন, নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। অরুণীর মতো এত বোকা সে না। আমার তো মনে হয় আপনি ওকে নিজের প্রয়োজন মেটানোর জন্য সাইকো বানিয়ে ফেলেছেন। যা মন চেয়েছে ওকে দিয়ে তাই করিয়েছেন।
ডক্টর আরমান কেমন যেন গা ছাড়া ভাব করলেন, যেন এতে তার কিছুই যায় আসে না। মুখে অদ্ভুত হাসির রেখা টেনে বললেন, হ্যাঁ করিয়েছি। আমার মনে তোমাদের মতো এত ঠুনকো মায়া মমতা ভালোবাসা নেই। আমি সবসময় সবকিছু নিজের জন্য করেছি। বলতে পারো আমি স্বার্থপর, অথবা এটা আমার নিজের প্রতি ভালোবাসা। অরুণী নিজের বাবার মুখের এমন কথা শুনে নির্বাক, স্তব্ধ, বিমূঢ় হয়ে গেল। তার বাবা তাকে কখনোই ভালোবাসেনি। সে জানে তার বাবা স্বার্থপর, তাই বলে এতটা? ওড়না খামছে ধরে অরুণী নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। সৌহার্দ্য তার ছেলের দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি মায়া মমতা নেই? আরে পশু পাখির মনেও তো মায়া নামক অনুভূতিটা থাকে। এতটা নিম্ন মন মানসিকতা নিয়ে কিভাবে নিজেকে মানুষ বলে গণ্য করেন আপনি? হাহা, তাহলে কি বলতে চাইছো, আমি মানুষ না? আপনাকে জাজ করার কোনো ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই। কোনো মানুষ কি তার নিজের স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলতে পারে? আপনিই বলুন। আরমান আহমেদের মুখের রং যেন বদলে গেল মুহূর্তেই। তিনি কাঠিন্য মিশ্রিত কণ্ঠে বলেন, মানে কি বলতে চাইছো তুমি? সৌহার্দ্য এবার হালকা ঝুঁকে হাঁটুতে কোনোই ভর করে বসল। দুই হাতে আঙ্গুলগুলো একত্রিত করলেও হাত থেকে ফোনটা সরালো না। কপট হেসে বলল, বুঝতেই তো পারছেন যে সত্যিটা আমি জানি। আমার থেকে লুকানোর বৃথা চেষ্টা আর করবেন বলে আমার মনে হয় না। আফটার অল আপনার ব্রেন অস্বাভাবিক শার্প। আরমান আহমেদ বিরক্ত হয়ে বলেন, কোনো জিনিসের প্রয়োজন ফুরিয়ে গেলে সেটা ফেলে দিতে হয়, আর সেই জিনিসটাই যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে পথ থেকে পুরোপুরি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হয়। আমিও সেটাই করেছি। সৌহার্দ্য হতভম্ব হয়ে বলল, মানে মানে কি বললেন আপনি? কাকিমণি গিয়ে আপনার পথের কাঁটা মনে হয়েছে? সিরিয়াসলি? আপনার দুই সন্তানের মা উনি। তাছাড়া এর জন্যই তো বারবার আমার সামনে আসতো, সন্তানের দোহাই দিত। ওর জন্য কোনো দিকে আগাতে পারছিলাম না আমি। আজকে আমার নাম এইভাবে প্রতিষ্ঠা করতে পারতাম না আমি ও বেঁচে থাকলে। তাই বলে ওনাকে মেরেই ফেলবেন? তাও আবার এইভাবে আগুনে পুড়ে মারবেন? কিভাবে পারলেন আপনি এটা এমনটা করতে? আর আমাদের চাঁদ, ওকেও পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন? ও তো আপনার নিজের অংশই ছিল। আরমান আহমেদ পুনরায় মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ করে বললেন, আমার ভুলটা ওখানেই ছিল। সেদিন ওর প্রতি একটু মায়া জেগে গিয়েছিল বলেই ওকে মাটি চাপা দিয়েছিলাম। আর সব মায়া ত্যাগ করে যদি ওকে মালিহার সাথে সেই দিন পুড়িয়ে ফেলতাম তাহলে আজ আমায় এতটা ভুগতে হতো না। সৌহার্দ্য অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। কিছু বলার শক্তি ওর মধ্যে অবশিষ্ট নেই। সৌহার্দ্য হতবিহ্বল হয়ে আছে। এমন সময় হঠাৎ অরুণী তার বাবার সামনে এসে দাঁড়ালো। চোখ ভর্তি টলমল অশ্রু নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। তুমি তুমি আমার মাকে মেরেছো বাবা? সৌহার্দ্য আর আরমান আহমেদ দুজনে চমকে তাকালো অরুণীর দিকে। বসা থেকে উঠে দাঁড়াতেই আরমান আহমেদের কলার চেপে ধরল অরুণী। চিৎকার করে বলল, মানে তুমি নিজের হাতে পুড়িয়ে দিয়েছো মাকে, আমার মাকে, আর অরিত্রীকে মাটি চাপা দিয়েছো? মানে কি? তুমি এইসব কি করেছো বাবা? আকস্মিক ঘটনায় সৌহার্দ্য হতভম্ব হয়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, তুমি এসব কিছু জানতে না অরুণী? আরমান আহমেদ অরুণীর হাত ধরতে গেলে অরুণী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার দিকে আঙ্গুল তুলে বলল, তোমাকে পশু বললে পশুকে অপমান করা হবে। তুমি একটা নিকৃষ্ট। আমার মাকে মেরে ফেলেছ তুমি। অরিত্রীর প্রতি আমার মনে হিংসা ঢেলেছ। মায়ের বিরুদ্ধে রেখেছ সব সময় আমাকে, শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য। ছেলের বাবা হতে পারোনি বলে আমাকে ব্যবহার করে নিজের ডান হাত বানিয়েছ। নিজের স্বার্থে এতটাই অন্ধ তুমি? ডক্টর আরমান কি বলবেন বুঝে উঠতে পারলেন না। মুখ ঘুরিয়ে চলে গেলেন
নিজের ঘরের দিকে। সৌহার্দ্য বেরিয়ে গেল ওদের বাসা থেকে। অরুণী কাঁদতে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। তার সারাটা জীবনই এইভাবে বোকার মতো বাবার স্বার্থে বলিদান করল সে, বিনিময়ে পেল ধোঁকা। নিজের পাপের বোঝা আজ অনেক ভারী হয়ে পড়ে গেছে অরুণীর ঘাড়ে। এর প্রায়শ্চিত্ত হয়তো অসম্ভব। নিজের চুল খামচে ধরে শব্দ করে কাঁদতে কাঁদতে অরুণী ওপরের দিকে তাকালো, বলল, আজ তোমার কথা আমার অনেক মনে পড়ছে মা। তোমার বুকে হামলে পড়ে কাঁদতে ইচ্ছে করছে। তোমায় তো আমি অনেক অবহেলা করেছি, কষ্ট দিয়েছি মা। আজকে সত্যিটা জানার মাধ্যমেই এত বড় শাস্তি দিলে আমায়। সেদিন তোমার সাথে সাথে আমিও মরে গেলাম না কেন? মা, ফিরে এসো। শুধু একটা মুহূর্তের জন্য তোমায় জাপটে ধরার সুযোগ দাও আমায়। অরুণীর চিৎকারগুলো চার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। সৌহার্দ্য গাড়িতে উঠে বসে প্রহরকে কল দিয়ে বলল, অল ডান। ভিডিও পেয়েছিস? প্রহর ব্যস্ত গলায় বলল, ইয়েস। তুই আয় তাড়াতাড়ি, তারপর আমি মিডিয়া চ্যানেলগুলোতে ফাইল দুটো পাঠাচ্ছি। ওকে। সৌহার্দ্য প্রহরের অফিসে পৌঁছাতেই প্রহর ওকে দেখে বলল, আরেকবার ভেবে নে সৌহার্দ্য, তরির অপারেশনের পর না হয় এসব করা যাবে। আর মাসখানেকের মতো ওয়েট করি আমরা। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, কিচ্ছু হবে না। তরির কোনো ক্ষতি করতে হলে এতদিনে করেই দিতেন উনি। ইলেকশনের আর 1 সপ্তাহ বাকি। সো যা করার এখনই করতে হবে। প্রহর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। সন্ধ্যার দিকে তরি হসপিটালে এলো অর্ণবের সাথে। আগামীকাল ওর ফ্লাইট, তাই আজকে ফাইনাল চেকআপের জন্য এসেছে তরি। ডক্টর আরমানের নাগালের বাইরে একটা হসপিটালে চেকআপ করায় সে। আধার ঘনিয়ে আসার পূর্বেই তরি বাসা থেকে বের হওয়ার সাহস পায় না। নিজের জীবনের পরোয়া না থাকলেও নিজের সন্তানের মায়ায় সে প্রচণ্ড আবদ্ধ হয়ে গেছে। হঠাৎ তরির ফোন বেজে ওঠায় ভাবনা থেকে বেরিয়ে এলো সে। দেখল মিস্টার আফনাদ কল দিয়েছেন। রিসিভ করতেই ওপাশ থেকে ওনার ব্যস্ত কণ্ঠ ভেসে এলো, তরি, যেখানেই আসিস বাড়িতে ফিরে আয়। সব টিভি চ্যানেলে ডক্টর আরমানের ভিডিও টেলিকাস্ট হচ্ছে। তোর মায়ের গায়ে আগুন দেওয়ার ভিডিও আর ওনার নিজের স্বীকারোক্তির ভিডিও সবই দেখাচ্ছে। তুই বাইরে থাকিস না আর, ও তোকে মেরে ফেলবে। তাড়াতাড়ি বাড়িতে আয়। তরির সারা দেহ অবশ হয়ে গেল যেন। ওপাশ থেকে মোহনার কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। তরির হাত থেকে ফোনটা পিছলে পড়ে গেল। অর্ণব অবাক হয়ে গাড়ি থামাতেই তরি বিড়বিড় করে বলল, গাড়ি ঘোরাও অর্ণব ভাই, আমার বাচ্চা দুটোকে বাঁচাও।